শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। দেখো, পরশু দিনকে তোমাদেরকে একটা কথা বলেছিলাম ভিডিওতে যে এসআই এর 22 তারিখে যে পরীক্ষা, সেটা নিয়ে যারা চিন্তা করছো, চিন্তা করে কিছু লাভ নেই। তার কারণটা হচ্ছে প্রচুর মুখস্থ করা জিনিস পরীক্ষায় ওখানে কাজে লাগবে না। দেখো, কাজে লেগে গেছে সেই কথাটা। তো যারা খুব অনেক বেশি প্রচুর পড়ে গেছিল, এই কমনের আশা করে যেতে হয় না। তো যাই হোক, চলো কোশ্চেন বেস বলা যায় যে মডারেট টু হার্ড, মানে হার্ডও বলা চলে, ঠিক আছে, বেশ হার্ড পেপার। তার কারণ একটাই যে অনেকে যেটা যার যদিও বিশ্বাসযোগ্য নয়, যে বলেছিলাম 12 থেকে 13 হাজার ক্যান্ডিডেট মেন্স পরীক্ষা দিয়েছে ডব্লিউপিএসআই। তো এতগুলো ক্যান্ডিডেটকে তো ছাঁটতে হবে, যেখানে 1131 ভ্যাকান্সি রয়েছে। ইন্টারভিউ ডবল যদি পাস করায় 2200-এর মধ্যে পাস করাবে, অর্থাৎ 13 হাজারের মধ্যে যদি 12 হাজার ক্যান্ডিডেট যদি পরীক্ষা দিয়ে থাকে, তাহলে এখান থেকে 10 হাজার ক্যান্ডিডেটকে ছাঁটতে হবে। সেই কারণে কোশ্চেন যথেষ্টই টাফ হয়েছে বলা চলে। জিকে পেপারটা তো অনেকেরই খুব খারাপ হয়েছে, পেপার ওয়ানটা, মানে পেপার ওয়ান জিকে ম্যাথ রিজনিং। তো প্রথম কোশ্চেন যেটা ছিল, দেখো, যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তো সদর দপ্তর কোথায়, সেটা হচ্ছে কলকাতা। আচ্ছা, আমি আগে মোটামুটি সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করছি, যেগুলো শর্ট কোশ্চেন বা শর্ট যেগুলো, সেগুলো আগে বলে দেওয়ার চেষ্টা করছি, তারপরে অ্যানালিসিস করে দেবো যে সেফ জোন বা কিরকম কি মার্কস উঠতে পারে। 2 নম্বর হচ্ছে, দেখো, যে সিকিমের লেপচা, যেটা হচ্ছে প্রাচীন বাদ্যযন্ত্র, যেটা জিআই ট্যাগ পেয়েছে, তুংবুক। এই সমস্ত যেমন আনসার করা খুব মুশকিল, এগুলো পারাটা খুব মুশকিল। ঘুমর নাচ প্রধানত কোন রাজ্যে অবস্থিত, এটা সবাই পারবে আশা করা যায়, এটা হচ্ছে রাজস্থান। বিশ্বের প্রথম কোন দেশ দেশব্যাপী জন্মগতভাবে তামাক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটা হচ্ছে মালদ্বীপ, এটা হচ্ছে মালদ্বীপ। নেক্সট হচ্ছে যে ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট 2025-এর রিপোর্ট অনুযায়ী পৃথিবীর জনবহুল শহর কোনটা, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা। সূর্য কিরণ অনুশীলন ভারত হচ্ছে নেপালের মধ্যে, ভারত ও নেপালের মধ্যে। ভারত কোন দেশের বিপক্ষে প্রথম আইসিসি মহিলা একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ শিরোপা জিতেছিল? তো এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা 2025 সালেই। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিশ্বের প্রথম কোন দেশ ক্যাবিনেট মন্ত্রী হিসাবে এআই রোবট নিযুক্ত করেছে, এআই রোবট? তো এটা হচ্ছে আলবেনিয়া দেশ, আলবেনিয়া। নেক্সট হচ্ছে, ক্যান্সার চিকিৎসার জন্য কোন মৌলের আইসোটোপ ব্যবহার করা হয়? তো এটা হচ্ছে কোবাল্ট 60, কোবাল্ট 60। 2023 সালের জন্য কাকে 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে? তো হচ্ছে মোহনলাল, মোহনলাল, মালয়ালম ইন্ডাস্ট্রির হচ্ছে মোহনলালকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে। এই ছিল 10টা, 10 নম্বরের 1 নম্বর করে। তো এখানে আমি এখনই একটা মার্কিং করে রাখছি যে এই জায়গাতে মোটামুটি ভাবে 6-7টা হয়তো করতে পারে, 10-এ 10 সবাই করতে পারবে না, যাই হোক আমি ধরে রাখছি। তারপরে যে নক্ষত্ররা ঝিকমিক করে, মোটামুটি 2 নম্বর করে একটু লেখার মতো জায়গা দিয়েছে। আমি মুখে শুধু বলে দিচ্ছি যে এইটুকু লিখতে পারো যে নক্ষত্রদের মধ্যে যে প্রচুর পরিমাণে হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনগুলো যুক্ত হয়ে হিলিয়ামে তৈরি হয়, সেখান থেকে একটা শক্তি নির্গত হয়, ফলে আলো হয়। কিন্তু বায়ুস্তরের মধ্যে বিভিন্ন যে ঘনত্বের পার্থক্য হয় এবং আলোর যে প্রতিসরণ ধর্ম, সেই কারণের জন্য যেন মনে হয় যে ঝিকমিক করছে, এই কথাটুকু লিখতে হবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, শীতকালে একজনের ফু কেন দৃশ্যমান হয় বা কিন্তু গ্রীষ্মকালে হয় না? তো শীতকালে যখন মুখ থেকে গরম হাওয়া বের হয়, সেটা বাইরের পারিপার্শ্বিক বাতাস কি থাকে, ঠান্ডা থাকে, তো সেখানে কি হয়, সেটা ঘনীভূত হয়ে যায় তার সংস্পর্শে এসে, তো সেটা কুয়াশার মতো দেখতে হয়, ঠিক আছে। কিন্তু গ্রীষ্মকালে কি হয়, যে গরম হাওয়াটা, পারিপার্শ্বিক বাতাস যেহেতু গরম থাকে, সেই কারণের জন্য সেটা হয় না। এটাই লজিক দিতে হবে। 3 নম্বর যেটা, কিভাবে ইন্দো গঙ্গের সমভূমি গঠিত হয়েছিল? ইন্দো গাঙ্গের সমভূমি অর্থাৎ সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র, এই 3টে নদী হিমালয় থেকে যে পলি সঞ্চয় হয়, পলি সঞ্চয় থেকে ইন্দো গাঙ্গের সমভূমি গঠিত হয়। নেক্সট হচ্ছে, 1924 সালে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কে প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং তাকে সাহায্য করার জন্য কে প্রধান কর্মকর্তা ছিলেন? তো এটা রাইট আনসার হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এবং তাকে সাহায্য করার জন্য প্রধান নির্বাহী কার্যকর্তা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। এর উচ্চতা হচ্ছে 3665 মিটার, 3665 মিটার।
দেখো পুলিশ বোর্ড একটা জিনিস বলেছিলাম আগে, যে কখন কি করবে তোমাকে ধরতে দেবে না। যেটা বড় প্রশ্ন হওয়ার কথা ছিল কেপিএসআই এর ক্ষেত্রে হলো না, সব সেরকম ছিল। দু একটা কোশ্চেন 4 নম্বরের বা 2 নম্বরের ছিল, কিন্তু এখানে দেখো যে 2 নম্বরের এই কোশ্চেন গুলো একটু অল্প অল্প করে লিখতে হয়েছে। আবার এখানে কিছু কিন্তু 5 নম্বরের বা 10 নম্বরের প্রশ্ন ভরে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে কিভাবে শিল্প পরিবেশ দূষিত করে, শিল্পের দ্বারা পরিবেশের অবক্ষয় কমাতে কি করণীয় তা আলোচনা করুন। অর্থাৎ এগুলো কি লিখতে হবে, এরকম যে শিল্প বা ইন্ডাস্ট্রি থেকে যে বিভিন্ন সালফার বা কার্বন মনোক্সাইড সেগুলো হচ্ছে তোমার বায়ুমণ্ডলকে দূষিত করে। তারপরে বলতে হবে যে বিভিন্ন যেগুলো রাসায়নিক জিনিস সেইগুলো জলের মধ্য দিয়ে যায়, দিয়ে জলকে বা নদীকে পরিবেশ দূষিত করে। তারপরে হচ্ছে বর্জ্য পদার্থ যেগুলো সেগুলো হচ্ছে মৃত্তিকা দূষণ করো। এইভাবে বলতে হবে। এবং শিল্পের দ্বারা পরিবেশের অবক্ষয় কমাতে কি কি করণীয়, এটাই বলতে হবে। যে যেমন হচ্ছে 1 নম্বর বিভিন্ন শিল্প কারখানা, যেমন গাড়ি, এরকম বলতে পারি যে কলকারখানা যেগুলো আছে সেইগুলো হয়তো আমরা ইলেকট্রিক চালিত বা ব্যাটারি চালিত করলে এই জিনিসটা হবে, মানে কম হবে, পরিবেশ দূষণ কম হবে। এছাড়া ইন্ডাস্ট্রিতে শোধনাগার করতে হবে, যে বিভিন্ন জৈব বা রাসায়নিক যেগুলো হয় সেগুলো শোধন করে বা ফিল্টার করে যাতে বাইরে নির্গমন করা হয়, এরকম করে বলতে হবে। এগুলো এখন বলছি না, পরে তোমাদের ডিটেলসে বলে দেবো। 4 নম্বর কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের পরিপ্রেক্ষিতে অর্থ বিল পাস করার পদক্ষেপগুলো কি কি, 150টি শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। তো অর্থ বিল জানো যে প্রথমে অর্থমন্ত্রক, ঠিক আছে, প্রথমে অর্থমন্ত্রক দ্বারা অর্থ বিল ঘোষণা করা হয়। সেই অর্থমন্ত্রক হয়ে যাওয়ার পরে কি হয়, লোকসভায় উত্থাপন করা হয় এবং লোকসভায় ভোটাভুটির মাধ্যমে সেটা পাস হয়। এবং লোকসভায় পাস হয়ে গেলে পরে তারপরে সেটা রাজ্যসভাতে কি করা হয়, ট্রান্সফার করা হয়। এবং রাজ্যসভাকে 14 দিন ভাবতে সময় দেওয়া হয়। এবং সেটা সেই যে তাদের যে মডিফিকেশন বা তারা কি ভাবছে বা মডিফিকেশন, সেটা লোকসভা গ্রহণ করতেও পারে, না করতে পারে। এরপর লোকসভা রাজ্যসভা দুটো থেকে যখন পাস হয়ে যায়, তারপর কার কাছে যায়, তারপরে যাই তোমার হচ্ছে রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য, এবং রাষ্ট্রপতি সই করে দিলে সেটা বিলে পরিণত হয়। এই যে কথাটুকু বললাম 10 নম্বর দিয়েছে, মানে এমন নয় যে প্রচুর কিছু লিখতে হবে, এইটুকুকে এইভাবে লিখে দিলেই হবে। ভারত পাকিস্তান দ্বন্দ্বের মূল কারণগুলি কি কি, দেখো কোশ্চেন এমন একটা জিনিস দেওয়া হয়েছে যে খুব বেশি পড়লেই মুখস্থ করলেই হবে এমন নয়, যে আমাদের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু এখানে উত্তর করা যাবে। অর্থাৎ কেউ যারা এই 5-6 মাস 1 বছর ধরে খুব বেশি পড়া করেছে তারা পারবে, এমন কিন্তু নাও ব্যাপার হতে পারে। তো ভারত পাকিস্তানের মানে এমনি বলা যায়, যেমন হচ্ছে মেন পাকিস্তান, এই মেন হচ্ছে যেমন কাশ্মীরকে কেন্দ্র করে কাশ্মীর ইস্যু বা জল চুক্তি বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে, ওই রকম ছোট ছোট করে এগুলো বলতে হবে। আহ, এগুলো বড় হবে ডিটেলসে পরে তোমাদেরকে জানিয়ে মানে বলে দেবো। নেক্সট যেটা দেখা যায় ম্যাথামেটিক্স। তবে মোটামুটি ওভারঅল যেটা আমার মনে হয় যে জিকে বেস স্ট্যান্ডার্ড, এবং জিকে তে 20 থেকে মানে 25 নাম্বার পাওয়া, ঠিক আছে, মানে 50% স্কোর করা বেশ টাফ। ম্যাথামেটিক্সে চলে আসি। ম্যাথামেটিক্সের প্রথম কোশ্চেন ছিল দুটি সংখ্যার গসাগু 29, লসাগু হচ্ছে 4147, সংখ্যা দুটির সমষ্টি 696 হলে সংখ্যা দুটি কি কি। এখানে দেখুন এই যে সংখ্যা দুটির গুণফল, একটা যদি এক্স ধরি, দুটির সমষ্টি হচ্ছে 696। আর একটা যদি বৃহত্তম, যদি একটা এক্স ধরো, একটা 696 বিয়োগ এক্স হবে, তাহলে গুণফল এক্স ইন্টু এটা 696। তাহলে এইভাবে করে নিয়ে যেটা হবে, তাহলে দেখো তোমার উত্তর যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 377 এবং হচ্ছে 319, 377 এবং 319। নেক্সট যেটা কোশ্চেন ছিল, এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা বেগে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, 6 কিমি পার ঘন্টা বেগে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়, গন্তব্যস্থলের দূরত্ব কত। তো এটার হচ্ছে ডিটেলস যেটা এইভাবে করতে পারো, যে উত্তর যেটা হয়েছে তোমার হচ্ছে 2 কিমি, ঠিক আছে, 2 কিলোমিটার হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 9 নম্বর যেটা, যে 6 বছরে সুদ আসলে 30% হলে কত বছরে সুদ আসলের সমান হবে। তো 3 নম্বর এই অঙ্কটা যেটা উত্তর হয়েছে সেই, যাক একটু গন্ডগোল হয়েছে, আগে পরে হয়ে গেছে, ওটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক যেটা, সেটা হচ্ছে সুদ আসল, সেটা হচ্ছে 20 বছরে সমান হবে, 20 বছরে সমান হবে। আর তারপরে হচ্ছে তোমার একটা যেটা বাদ গেল, সেটা হচ্ছে বোট অ্যান্ড স্টিমের যেটা অঙ্ক, বোট অ্যান্ড স্টিমেরটা উত্তর হয়েছে, হ্যাঁ, বোট অ্যান্ড স্টিমের উত্তর হয়েছে 10 কিমি পার ঘন্টা, 10 কিমি পার ঘন্টা। আর একটা লাস্ট অঙ্ক যেটা মিশ্রণের অঙ্ক, মিশ্রণের অঙ্কটা খুবই সহজ ছিল। মিশ্রণের অঙ্কর যেটা উত্তর হয়েছে সেটা হচ্ছে তোমার 30 লিটার, ঠিক আছে, মিশ্রণের উত্তর হয়েছে 30 লিটার।
এরপর দেখো যে পার্ট বি রিজনিং পেপারটা যথেষ্টই টাফ, খুব কঠিন। 2 নম্বর এটা আমি মানে এখন করছি না, শুধু কোশ্চেনটা দেখে নাও, মানে পরে এটা আলোচনা করে দেবো অবশ্যই। তবে যতটুকু বুঝলাম যে এই কোশ্চেনটার আনসার হয়তো খুব কম জনই করতে পারবে, এটা এখন বলছি না, পরে বলবো। 12 নম্বর যেটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্টে দিয়েছে, সেই সিটিং অ্যারেঞ্জমেন্টের উত্তরটা বলে দিচ্ছে। তো কোন বেঞ্চে হচ্ছে 3জন পড়ুয়া আছে, এটা হচ্ছে ফার্স্ট 1 নম্বর বেঞ্চে হচ্ছে 3জন পড়ুয়া আছে। কতগুলি ছাত্রী আছে, তো হচ্ছে 3জন ছাত্রী আছে। এখন উত্তরটা বলছি, 3জন ছাত্রী আছে। সি এর সঙ্গে কে বসে আছে, সি এর সঙ্গে জি বসে আছে। সে ছাত্রীরা কে কে, ছাত্রীরা হচ্ছে বি, সি এবং হচ্ছে ডি। আর কে বা কারা এ এর সঙ্গে বসে আছে, তো হচ্ছে ডি ও ই, এরা হচ্ছে এ এর সঙ্গে বসে আছে। তো এই হয়ে গেল রিজনিং, জিকে ম্যাথ রিজনিং। আমার যেটা মনে হয় যে জিকের ক্ষেত্রে 25 নাম্বার, 20 বা 25 নাম্বার তোলা খুব একটা ভালো স্কোর। ম্যাথের ক্ষেত্রে হয়তো কোনো না কোনো একটা ম্যাথ ভুল হয়ে যেতে পারে, মানে তাও 20 নাম্বার ধরে রাখছি। তাও সবাই আশা করি 4টে মানে 5টা ম্যাথ অনেকেই করতে পারবে না। আর রিজনিং পেপারে 15 নাম্বারটা করতে পারলে তো খুব ভালো, মানে 15 মার্কসের। তো বেশিরভাগই মনে হয় হয়নি। তো রিজনিং পেপারে এমন হতে পারে কেউ শুধু ওই 10 নাম্বারই করতে পারে, 15 নাম্বার টোটালটাই বাদ হতে পারে। তো মোটামুটি ধরে রাখলাম যে একটা 15 নাম্বার যদি ধরে রাখি, তাহলে হচ্ছে ফার্স্ট পেপারে পার্ট 1-এ 60 পাওয়া মানে একটা ভালো স্কোর, মানে খুবই ভালো স্কোর বলবো 60 পাওয়া মানে। অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি, অ্যাজ এ ইউআর ক্যাটাগরি 60 স্কোর করা মানে দুর্দান্ত, মানে দুর্দান্ত স্কোরই বলবো। নেক্সট হচ্ছে দেখো যে ইংলিশ যেটা দেওয়া ছিল, দেখো যে ইংলিশটা সহজই, ইংলিশটা বরাবরই সহজই আসছে। একটা তোমার হচ্ছে রিপোর্ট রাইটিং দেওয়া ছিল, যেটা হচ্ছে ডেয়ারিং ডাকওয়াইটি মানডে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চন্দননগর, 4 পার্সন্স ইন মারুতি কার এন্টার্ড ব্যাংক, অর্থাৎ ব্যাংক ডাকাতি নিয়ে কোশ্চেনটা দেওয়া হয়েছিল। আর এর সঙ্গে যেটা অথবা দেওয়া ছিল, সেটা হচ্ছে একটা প্রেসি রাইটিং দেওয়া ছিল। তো এখানে মোটামুটি সবাই আশা করি পারবে, এগুলো কমনের মধ্যেও থাকে। তবে ইদানিং এখন বঙ্গানুবাদ যেটা, সেটা একটু কঠিন দিচ্ছে, যে আমাদের দেশে দারিদ্র্য একটি বড় সমস্যা, কিন্তু শোচনীয়। এইগুলো আমি পরে ডিটেলসে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ মানে দেখিয়ে দেবো যে কেমন কি হতে পারে, যেমন কেপিএসআই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তারপরে নেক্সট হচ্ছে হি কিল্ড এ স্নেক উইথ স্টিক্স, তারপরে যে সি ইজ ভেন অফ হার বিউটি, আই ওয়ান্ডার। নেক্সট হচ্ছে আই ওয়ান্ডার, এটা ওয়ান্ডার অ্যাট হিজ ইগনোরেন্স, হি ইজ ট্রু টু হিজ মাস্টার, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। যারা প্রিপোজিশন, যারা পেড ক্লাস করেছিলেন, নিশ্চয়ই এখান থেকে প্রিপোজিশন থেকে আমার যতটুকু মনে পড়ছে যে 4খান থেকেই কমন আছে। আর 5 যেটা হচ্ছে সিনোনি, এই ইডিয়াম ফ্রেজ, এটা তো বিশাল হাসি লাগছে, যেন মনে হচ্ছে ওই নোটটা থেকে পুরোপুরি কপি করা আছে। যারা করেছে নিশ্চয় জানবে যে বল ফ্রম দ্য ব্লু, এমনকি লাস্টের দিকে যে একটা ক্লাস করাছিলাম তোমাদেরকে, সেখানে বল ফ্রম দ্য ব্লু আর কক অ্যান্ড বুল স্টোরি, এই দুটোকে নিয়েছিলাম। তাই হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল, অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত, কক অ্যান্ড বুল স্টোরি গাঁজাখড়ি গল্প, পার্ট অ্যান্ড পার্সেল মানে যে অবিচ্ছেদ্য অঙ্গ, ওয়াইল্ড গুস চেস, তারপর যে ফিশ আউট অফ ওয়াটার, এই 5টা দিয়ে ইডিয়াম সেন্টেন্স তৈরি করে। এমনকি 2 নম্বর করে দেওয়া আছে, 5টা আছে 2 নম্বর করে। নেক্সট 5 নম্বর যেটা ছিল, দেখো যে নট অনলি ডেভিড পাস্ট বাট গট এ ডিস্টিংশন। তো এটা হচ্ছে তোমাদেরকে বলেছিল যে কেপিএসআই এ তোমাদের যেটা শুরু হয়েছে, অর্থাৎ এরর কারেকশন, সেইগুলো এখানে রিপিট আবার হবে। তো নট অনলি ডেভিড পাস্ট বাট অলসো, ঠিক আছে, নট অনলি ডেভিড পাস্ট বাট অলসো গট এ ডিস্টিংশন, ঠিক আছে, এটাই চেঞ্জ করতে হবে, বাট অলসো গট এ ডিস্টিংশন। আই প্রেফার টু পে বাই ক্যাশ। তো নেক্সট হচ্ছে আই প্রেফার টু পে বাই ক্যাশ, হয় না, এটা কি হবে, এটা হচ্ছে ইন ক্যাশ, ইন ক্যাশ। মাই আঙ্কেল হ্যাজ প্রপোজড মি, মাই আঙ্কেল হ্যাজ প্রপোজড মি এ জব ইন হিজ কোম্পানি, এটা হবে যে জব। তো মাই আঙ্কেল হ্যাজ প্রপোজড মি এ জব অ্যাট হিজ কোম্পানি, অ্যাট হিজ কোম্পানি। দে নেভার ফেল হু ডাই ইন গ্রেটনেস, দে নেভার ফেল হু ডাই ইন, এখানে একটা আর্টিকেল লাগাতে হবে, এ গ্রেট কজ, ইন এ গ্রেট কজ। মোর ইউ রিড লেস ইউ আন্ডারস্ট্যান্ড, এই যখন দুটো কম্পেয়ার মানে বোঝাবে কম্পারিজন, তখন কি হবে যে তোমার দি বসাতে হবে, দ্য মোর ইউ রিড দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড। এই হয়ে গেল। তারপরে নেক্সট যেটা দেখো যে বাংলা পেপারেও এখন যথেষ্ট মডিফিকেশন করা হচ্ছে। যেমন এখানে রিপোর্ট রাইটিংটা, যেটা সেভ লাইভের মতো একটা জিনিস, এটাও যারা এইভাবে যারা লিখেছো তারা আসলে কমন পেয়ে যাবে বা করতে পারবে।
যারা বারবার দেখা একটা জিনিস যারা ক্লাস করেছিল সবসময় একটা বলেছিলাম যে পথ নিয়ে অর্থাৎ রোড নিয়ে বা অ্যাক্সিডেন্ট বা এই যে বিভিন্ন জিনিস হচ্ছে এই সমস্ত জিনিস নিয়ে করো, বারবার একটা জিনিসই বলেছিলাম। তো দেখা যে যাই হোক যে এটাই দিয়েছে যে সড়ক নিরাপত্তা সচেতনতা প্রচার এই বিষয়ে প্রচার অভিযানের লক্ষ্য কার্যক্রম পোস্টার বিতর্ক বা আলোচনা সত্তা প্রভাব উন্নতির জন্য পরামর্শ এই বিষয় নিয়ে 30 নম্বরের একটা রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া হয়েছিল। আর বঙ্গানুবাদ দেওয়া হয়েছে যে দ্য ওয়ার্ল্ড ইজ লাইক লুকিং গ্লাস। এটা লাস্টের দিনকেও তোমাদের যেটা সাজেশন দিয়েছিলাম বঙ্গানুবাদ বা রিপোর্ট ফিপোর্ট সব মিলে সেখানেই দেখবে একবার চোখ বুলিয়ে নিতে বলেছিলাম, সেখান থেকে বঙ্গানুবাদটা কমন আছে। তো এই হচ্ছে টোটাল তোমাদের 200 মার্কসের কোশ্চেন। তো এবার নিশ্চয়ই বলবে সেফ জোন বা এইসব জোন একটা জিনিস। তো সবশেষে বলি যে কোশ্চেন যদি বলো তাহলে আমার মতে মডারেটও নয়, আমার মতে কোশ্চেন হার্ড, কিন্তু যদিও ইংলিশ তুলনামূলক সহজ আছে, তো মডারেট টু হার্ড বলতে পারো, ইজি টু মডারেট নয়, যে মডারেট টু হার্ড। এবার আমি ব্যাপারটা আসি যে প্রথম যে পেপার 1 আছে, পেপার 1, সেই পেপার 1-এ জিকে জিকে যে 50 নম্বর আছে, সেই 50 নম্বরের মধ্যে আমার মনে হয় যে 20 থেকে 25 নম্বর তোলাটা খুব টাফ। ঠিক আছে, যদি ম্যাথে যদি আসি তাহলে ম্যাথের মধ্যে 3 থেকে 4টে অঙ্ক যদি করো তাহলে 4-5 হয় 20 নম্বর। আর রিজনিং এ তো বোঝাই যাচ্ছে না, কারণ রিজনিং এ কতজন ওই 15 নম্বরটা ঠিক করেছে কি ঠিক করতে পারেনি সেটা তো বোঝাই যাচ্ছে না। তো রিজনিং এ আমি 15 মার্কস ধরে রাখছি। তো 60 মানে 50 থেকে 60 নাম্বার, ঠিক আছে, 50 থেকে 60 নাম্বার থাকলেও আমার মনে হয় যে সে কম্পিটিশনে টিকতে পারবে। এবার নেক্সট চলে আসি পেপার 2। পেপার 2 অর্থাৎ ইংলিশ পেপার। ঠিক আছে, ইংলিশ পেপারে দেখো যে প্রথমে রিপোর্ট রাইটিংটা যেহেতু মোটামুটি কমনের মধ্যে, ওটা প্রায় 19-20 সবাই প্র্যাকটিস করে, তো ওটার মধ্যে 6 নাম্বার সবাই পেয়ে যেতে পারে। এরপরে যে ট্রান্সলেশনটা যথেষ্ট কঠিন ছিল, তো ট্রান্সলেশনে যদি মোটামুটি 50% বা 60% একটা নাম্বার ধরে নিই তাহলে 16 হয়। এবার গ্রামার পার্ট যেটা আছে, গ্রামার পার্টে মোটামুটি আমি 10-12 নাম্বার এরকম ধরে নিলাম। তো 25 থেকে 28 নাম্বার পর্যন্ত অনেকে স্কোর করে দিতে পারে। এবার আসছি পেপার 3-তে। দেখো যে পেপার 3 বেঙ্গলি পেপার আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এই রিপোর্ট রাইটিং সব কিছু মিলে মানে একদম হুবহু ঠিক কমন কেউ পায়নি, কারণ যে একদম পুরো এই টপিক কোথাও লেখা আছে পড়েছে এরকম নয়। আমি যেমন বলছি, আমি যেমন পথ নিরাপত্তা মানে সেফ লাইফ হোক, বা মোবাইলের কারণে যেটা দুর্ঘটনা বাড়ছে, বা হয়তো রাস্তা দুর্ঘটনা হচ্ছে, জ্যাম ট্রাফিক জ্যাম এরকম নিয়ে সব কিছু আর কি করিয়েছিলাম, কিন্তু এই যে পয়েন্টটা দেওয়া আছে এক্সাক্ট আমি এটাই কিন্তু লেখাইনি। তো সেই হিসেবে বলতে গেলে রিপোর্ট রাইটিংটা অবশ্যই 17-18 নাম্বার এরকম একটা হতে পারে। বঙ্গানুবাদ যেটা আছে, বঙ্গানুবাদ যদি কেউ কমন পেয়ে থাকে মানে যদি পড়ে থাকো, আমি তো দিয়েছিলাম, এবার যদি পড়ে থাকো তাহলে একটা ভালো নাম্বার পেতে পারো, কারণ এখানে বেশ কঠিন আছে। অনেকে হিন্দি দেখে করলে পরেও তার অ্যাপ্রোপ্রিয়েট বাংলা প্রয়োগটা হয়তো সবাই করতে পারবে না। তো তা মোটামুটি যদি 13-14 ধরি, তো এখানে তাও 30-32 এরকম হয়ে যেতে পারে। তো 30-55 বা হচ্ছে তোমার 60 নাম্বার যদি আমি ধরে নিই যে পেপার 2-তেও, তো 60-60 কত হচ্ছে যে 120-25-120। তো আমার মনে হয় যে যতই কম্পিটিশন বেশি হোক, মানে 10,000 12,000 মেন পরীক্ষা দিক না কেন, যে অ্যাজ এ ইউআর ক্যাটাগরি, ঠিক আছে, অ্যাজ এ ইউআর ক্যাটাগরি 120 মার্কসে সেফ জন্য থাকার কথা, ঠিক আছে, 120 মার্কসে। এবং ইডব্লিউএস বা এই সমস্ত ইডব্লিউএস দের অনেকে জিজ্ঞাসা করবে, ইডব্লিউএস এমন হতে পারে যে 80 নম্বরে হয়ে যেতে পারে। ঠিক আছে, ওবিসি এ বা বি, এখন এ বি এর মধ্যে খুব একটা পার্থক্য হচ্ছে না। ঠিক আছে, ওবিসি এ বা বি মোটামুটি ধরে রাখতে পারো যে 115 বা 110 এরকম কাছাকাছি, 117 115 মোটামুটি ধরে, বা 110-12 এরকম কাছাকাছি হলে হতে পারে। এসসিদের ক্ষেত্রে আরো কম, এসসিদের ক্ষেত্রে 110, এবং এসটিদের ক্ষেত্রে মোটামুটি 100-এর কাছাকাছি নাম্বার পেলে অবশ্যই ইন্টারভিউ ডাক পাওয়ার কথা। বাকিটা হল কালেকশন আদৌ হয়েছে কিনা, বা কেমন হয়েছে, বা কি ব্যাপার হয়েছে, বা কতজন ওই 15 নম্বরের রিজনিংটা করতে পেরেছে সেটা বোঝা যাচ্ছে না। তবে আমার মনে হয় যে এরকম একটা মার্কস থাকলে অবশ্যই কম্পিটিশন জন্য টিকে থাকার কথা বলেই মনে হয়, কারণ কোশ্চেন দেখার পরে বেশিরভাগ ক্যান্ডিডেটই হয়তো ভাবছে যে আমারই হয়তো এরকম স্কোর কম। যাই হোক, ডিটেল অ্যানালিসিস নেক্সট ভিডিওতে আসছে, আর তোমাদের কেমন কি হলো সেটা অবশ্যই জানাবে। তো বাকিটা সবার কাছ থেকে ফিডব্যাক নিয়ে আগামীকাল ভিডিও অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করা হবে।